বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার পরে ওরা দু বোন বেঁচে যায়, দিল্লিতে থাকে, তখন আমি তাদের বাসায় গিয়েছি। সেখানেও দেখেছি তার আটপৌর জীবন। আমার মনে আছে 1977 সালে নির্বাচনে শ্রীমতী ইন্দিরা গান্ধী হেরে যান। হেরে যাওয়ার পরে মোরারজি দেশাই প্রধানমন্ত্রী, জগজীবন রাম স্বরাষ্ট্রমন্ত্রী, না প্রতিরক্ষা মন্ত্রী, চরণ সিং স্বরাষ্ট্রমন্ত্রী, আর অটল বিহারী বাজপেয়ী পররাষ্ট্রমন্ত্রী। সিদ্ধান্ত হয় বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী যারা, বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তমের নেতৃত্বে যারা প্রতিরোধ গড়ে তুলেছিল 15ই আগস্টের পরে, তারা একসময় বাধ্য হয়ে ভারতে গিয়ে আশ্রয় নেয়। কিন্তু ওই জনতা দল, তখন জনতা পার্টি দল রাষ্ট্র ক্ষমতায় এসে তাদেরকে পুশব্যাক করবে। সেখানে বঙ্গবীর কাদের সিদ্দিকীও থাকবে। তো ডাক্তার এস.এ. মালেক আর নুরুল ইসলাম ভান্ডারী বলে পটুয়াখালী নয় পিরোজপুরের এক ভদ্রলোক, যিনি নিখিল পাকিস্তান ছাত্রলীগের আহ্বায়ক ছিলেন এবং বঙ্গবন্ধুর বাকশাল নির্বাচনী যে পদ্ধতি, সেই পদ্ধতিতে মইনুল হোসেন মানিক মিয়া সাহেবের ছেলে, হিরু, সে পদত্যাগ করাতে ওই আসনে বাকশাল ব্যবস্থাপনায় নির্বাচন হয়। সেই নির্বাচনে উনি নির্বাচিত হয়েছিলেন। সেই নুরুল ইসলাম ভান্ডারী আর আমি, এই অধম তিনজনে দিল্লি যাই, যে আমরা মোরারজি দেশাইয়ের সঙ্গে সাক্ষাৎ করি। মোরারজি দেশাই প্রথম খুব আমাদেরকে দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী বলে প্রথম খুব গালমন্দ করেন। পরে যখন কিছু তথ্য তাকে দেই, তখন তিনি যেমন কি তথ্য দিয়েছিলেন, কি তথ্য দিয়েছিলেন সেটা এখানে বলবো না। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে শেখ হাসিনা উন্নয়নের নামে প্রতারণা করেছে, শুধুমাত্র একটি এই বলেছেন, আর কি কি প্রতারণা আপনার কাছে ধরা পড়েছে? আমি তো কথা শেষই করি নাই। জি বলুন। প্রতারণার সূত্র দিচ্ছি, আমরা শুনছি, দর্শকও শুনছেন। আমি কিন্তু অত সুন্দর করে কথা বলতে পারি না। আমি আমার মতো করে আমার কথা বলি, আর কারোর মনোরঞ্জনের জন্য, মনোহরণের জন্য, মনতুষ্টির জন্য জনতুষ্টিবাদে আমি বিশ্বাস করি না। আমি যেখানে নিজে তুষ্ট হই সেই কথাগুলো বলি। তো মোরারজি দেশাই অনেকক্ষণ কথা বলার পরে, আমরা যখন কথা বললাম, তারপরে উনি বললেন যে হ্যাঁ। এবং এইখানে আরেকটি জিনিস আমি বাংলাদেশের রাজনীতিকদের জন্য বলবো, যে রাজনীতিতে পরস্পর প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, কিন্তু রাষ্ট্রীয় স্বার্থে যে পরস্পরের সহমর্মিতা, সহিষ্ণুতা থাকতে হবে, সেইটার জ্বলন্ত প্রমাণ পেলাম ওই বৈঠকে। আমরা যখন বললাম যে এই বিষয়, তখন উনি সঙ্গে সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে টেলিফোনে কথা বললেন। তিনি জানতে চাইলেন যে ওরা যে কথাগুলো বলছে এটা সঠিক কিনা, এবং টেলিফোন ছাড়ার পরে উনি যে আচরণ শুরু করলেন, তাতে বুঝলাম যে আমরা যা বলেছি ইন্দিরাজি সেগুলোকে সমর্থন করেছে। তাই উনি নমনীয় হয়ে গেলেন। উনি বললেন দর্শকদের বলা যাচ্ছে না, কি এমন কথা ছিল যেটি দর্শকদের বলা যাচ্ছে না? না, সেটা বলা যাবে, আমি বলবো না।
জাতির কারণ এটা স্বার্থেই বলতে তো হলে ছিল। বঙ্গবীর কাদের সিদ্দিকীর অনুমোদন লাগবে। জাতির স্বার্থে কারণ আমি তো করিনি, ওটা বঙ্গবীর কাদের সিদ্দিকীর সঙ্গে ইন্দিরাজির ভারত রাষ্ট্রের আলোচনা হয়েছিল, সেটা আমি তো প্রকাশ করতে পারি না। আমি সেখানে ভারতের প্রধানমন্ত্রীকে বলতে পারছি। যেই কথা আপনি ভারতের প্রধানমন্ত্রীকে বলতে পারছেন, সেই কথা বাংলাদেশের সেটা তো জনগণকে- একান্ত ভাবে বলেছি। আরেকটি সেটা তো রাষ্ট্রের প্রকাশ্যে না। প্রধানমন্ত্রীকে বলা না, গেছে, আমি বাংলাদেশের এটা জনগণকে যদি বলতে- বঙ্গবীর এখানে থাকতেন তাহলে বলতে পারতাম। না, নিশ্চয়ই বাংলাদেশের মঙ্গলের জন্য না, অবশ্যই বাংলাদেশের মঙ্গলের জন্য। আমরা বাংলাদেশের অমঙ্গলের, বাংলাদেশের জনগণের স্বার্থের পরিপন্থী একটি কাজও জীবনে করিনি আমরা। ইন্দিরা গান্ধী তো আর জীবিত নাই, তিনি তো আর কখনো সেই কথা- ইন্দিরা গান্ধী তো আর এখন জীবিত নাই, তিনি তো আর কখনো বলতে পারবেন না যে আপনারা কি বলেছিলেন। কিন্তু আপনি যেহেতু জীবদ্দশায় যদি বলতেন ওটা যে লেখা আছে, আমার লেখা বাংলাদেশের আছে। জনগণের স্বার্থে কি না, ওটা বলেছিলেন? লেখা আছে। যেদিন বই ছাপা হবে সেদিন জানতে পারবে লোকজন। আমি যে কথাগুলো রাসেল, আমি আগে সহজ ছিলাম, কিন্তু এই আপনাদের এইসব কথায় আমি এখন চালাক হয়েছি। সব কথা সব জায়গায় সব সময় বলতে নেই, তাই বলছি না। যে কথা আপনি প্রশ্ন করেছেন সেইটার জবাব দিচ্ছি। তো আমরা অটল বিহারী বাজপেয়ীর কাছে আমাদেরকে উনি পাঠাই দিলেন। তারপরে জগজীবন রামের সাথে দেখা করে অটল বিহারী বাজপেয়ী বললেন যে না, আমরা যাদেরকে পাঠানো হয়েছে, পুশব্যাক করা হয়েছে তো হয়েছে, এরপরে আর কাউকে পুশব্যাক করা হবে না। তো সবার সেরে ওই দিনই ইন্দিরাজির সাথেও আমাদের দেখা করার কথা, আমরা গেলাম। তো আমরা বলছি, কিন্তু ওনারা দুজন না, উনি আমার সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করলেন। অনেক কথাবার্তার পরে একটা শক্ত কথা বলি, বেশ খাওয়া দাওয়া করালেন, এবং ও জানতো যে আমি কি পছন্দ করি, সেই খাবারই করেছে। খেয়ে দিয়ে আলোচনা প্রায় ওনাদের সাথে, মালেক তো বোনের জামাই, আর নুরুল ইসলাম ভান্ডারীর চাচা বলে আমারে বললো দিলে, তুমি আসেন, আপনার সাথে একটু কথা আছে। তো গেলাম, বলে যে রাজ্জাক ভাই তো আপনাকে খুব ভয় পায়, আপনি কোনো কথা বললে রাজ্জাক ভাই না করবে না। আমি যে বলো কি কথা, আমি তখনও তুই তোকারি করি, যেহেতু আপনার আদরের ছোট বোন, হ্যাঁ। তাকে একটু বলতেই পারেন। না, 2001-এর পর থেকে আমি কিন্তু আবার আপনি বলা শুরু করি। ক্ষমতাসীন প্রধানমন্ত্রীকে তো আপনি বলতেই না, তখনও প্রধানমন্ত্রী হয় নাই, কিন্তু আওয়ামী লীগ করতে হলে আওয়ামী লীগের সভানেত্রী সবাই বলতেছে, আপনি বলতেই সামাদ পারেন। আজাদ সাহেবরা পর্যন্ত আপনি করছে, তো কি বিপদের অবস্থা আমার। তো তখন আমি যে বললো যে আপনি যদি বলেন তো রাজ্জাক ভাই আমাকে একটা ওয়ার্কিং কমিটির মেম্বার করতে রাজি হবে। হুম, 16 জুলাই 1977 সাল, দিল্লির বাসভবনে। কিন্তু কলকাতায় এসেই শুনি আনোয়ার চৌধুরী বলে আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ছিলেন, তিনি কলকাতায় যে প্রচার শুরু করেছেন যে শেখ হাসিনাকে সভাপতি করতে হবে। তাই কোথার থেকে কি হইল, যার আকাঙ্ক্ষা ওয়ার্কিং কমিটির সদস্য হওয়ার, সে যদি সভাপতি হয়ে যায় তাহলে তো তার, কিন্তু আমি একথাও স্বীকার করব যে শেখ হাসিনা যোগ্যতা অর্জন করেছিল, পদের জন্য সে যোগ্য হয়েছিল।